আপনি শেষবার কবে গাজার খবর পড়েছেন? মনে না থাকাই স্বাভাবিক, কারণ 2023 সালের অক্টোবরে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা এখনো চলছে, কিন্তু নিউজ ফিডে আর সেভাবে দেখা যায় না। ইরান, রাশিয়া, ইউক্রেন, একের পর এক সংকটে ঢাকা পড়ে গেছে ফিলিস্তিন, কিন্তু ঢাকা পড়া মানে শেষ হওয়া নয়। কেমন আছেন গাজাবাসী, আর কি চলছে এখন ফিলিস্তিনে? সংখ্যাটা কত বড়? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং OCHR এর তথ্য মতে 2026 সালের 6 এপ্রিল পর্যন্ত ৭৫,৪৯৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 270 জন সাংবাদিক, 560 জনের বেশি মানবিক সহায়তা কর্মী। জাতিসংঘের যাচাই করা তথ্যে দেখা যাচ্ছে আবাসিক ভবনে নিহতদের মধ্যে 70% নারী ও শিশু। এই সংখ্যাগুলো শুনলে এখন আর কেউ থমকায় না। এটাই সবচেয়ে বড় সমস্যা। বাস্তুচ্যুতির হিসাবটা আরো কঠিন। UNRW জানাচ্ছে গাজার মোট জনসংখ্যার 90%, প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এবং তাদের অনেকেই বারবার বাস্তুচ্যুত হয়েছেন, কেউ কেউ 10 বারেরও বেশি। অর্থাৎ ঘর হারিয়ে আবার ঘর পেয়ে আবার সেটা হারিয়েছেন। এই চক্রে আটকে আছেন লাখো মানুষ। এই যুদ্ধের সাক্ষী রাখতে দেওয়া হয়নি। যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র কখনো কখনো বোমা, কখনো নীরবতা। গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে ইসরায়েল নিষেধাজ্ঞা দিয়েছে, ফলে যা ঘটছে সেটা দেখানোর দায়িত্ব পড়েছিল স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকদের উপর, আর তারাই হয়েছেন সবচেয়ে বেশি আক্রান্ত। সিপিজের তথ্য মতে এখন পর্যন্ত অন্তত 64 জন সাংবাদিককে সরাসরি তাদের কাজের কারণে টার্গেট করে হত্যা করা হয়েছে। আর সামগ্রিক হিসাবে গাজার এই যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা মার্কিন গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, যুগোস্লাভিয়া এবং আফগানিস্তান সব যুদ্ধে নিহত সাংবাদিকের মোট সংখ্যার চেয়েও বেশি। ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক যুদ্ধ, অথচ আমাদের চোখ এখন অন্যদিকে তাকিয়ে। তবু যারা থামেনি, বিশ্বের একটা অংশ কিন্তু এখনো ফিলিস্তিন থেকে চোখ সরায়নি। 2024 সালের এপ্রিলে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন তুরস্কের ইস্তাম্বুল থেকে সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করে। 30টিরও বেশি দেশের কয়েকশো মানুষ 5,500 টন ত্রাণ নিয়ে যাত্রা শুরু করতে প্রস্তুত হন। সেবার আমলাতান্ত্রিক বাধায় যাত্রা আটকে যায়। 2025 সালে আরো বড় আকারে গড়ে ওঠে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। 44টিরও বেশি দেশের 500 জন অংশগ্রহণকারী নিয়ে 40টিরও বেশি জাহাজ একসাথে রওনা দেয়। ইতিহাসের সবচেয়ে বড় বেসরকারি সামুদ্রিক মানবিক অভিযান। ইসরায়েলি নৌবাহিনী সেটাও আটকে দেয়। গ্রেটা থানবার্গ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান সহ 450 জনকে আটক করা হয়। 2026 সালের এপ্রিলে তারা আবার চেষ্টা করেন। এবার 56টি জাহাজ। ফলাফল, গাজা থেকে 600 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জাহাজ আটক করে লাইভ ও রাবার বুলেট ছোড়ে। 36 জনের পাঁজর এবং নাক ভেঙে দেওয়া হয়। একটি জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়। এত কিছুর পরেও তারা থামেননি, কিন্তু আমাদের নিউজ ফিডে তাদের খবর থেমে গেছে। যুদ্ধবিরতি মানে কি যুদ্ধ থামা? 2025 সালের অক্টোবরে একটা যুদ্ধবিরতি ঘোষণা হয়। বিশ্বজুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়ে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আনাদুলু এজেন্সির হিসাবে ইসরায়েল সেই যুদ্ধবিরতি ভেঙেছে 2400 বারেরও বেশি। নিহত হয়েছেন 757 জনের বেশি ফিলিস্তিনি। গাজায় সরবরাহ প্রবেশের উপর নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখেছে ইসরায়েল। প্রবেশ করতে দেওয়া হচ্ছে অত্যন্ত সীমিত পরিমাণ সামগ্রী। যুদ্ধবিরতির নাম দিয়ে অবরোধ চলছে, মানুষ মরছে, শুধু খবরে নেই। মনোযোগ কেড়ে নেওয়ার রাজনীতি। ঘটনা থেকে মনোযোগ কেড়ে নেওয়া আসলে একটা পুরনো কৌশল। পৃথিবীতে একসাথে অনেক জায়গায় আগুন জ্বালিয়ে রাখলে মানুষ বুঝতে পারে না কোথায় তাকাবে। ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, বৈশ্বিক জ্বালানি সংকট, ট্রাম্প খামেনির পাল্টা হুঙ্কার, এই ঘটনাগুলোর আড়ালে গাজার দুর্দশা আবারও নিউজ সাইকেলের বাইরে চলে যায়। মিডিয়া বিশেষজ্ঞরা এই ঘটনাকে বলেন কনফ্লিক্ট ফ্যাটিক। একটানা ভয়ঙ্কর সব খবর দেখতে দেখতে মানুষের সংবেদনশীলতা ভোঁতা হয়ে আসে, আর মিডিয়া টিকে থাকে নতুন ইস্যুতে, নতুন খবরে। পুরনো ক্ষত আর টিআরপি আনে না। গাজার গল্প পুরনো হয়ে গেছে, এটাই এখন সবচেয়ে বড় বিপদ। আজকে এই মুহূর্তে গাজায় মানুষ বাঁচছে, মরছে, টিকে থাকার চেষ্টা করছে। ক্যামেরা নেই, হেডলাইন নেই, তবু চলছে। আপনি এই ভিডিও দেখলে মানে এখনো ফিলিস্তিনকে ভুলে যান।
ভিডিওটি শেয়ার করুন, কারণ মনোযোগ এখন সবচেয়ে সস্তা, আবার সবচেয়ে দামিও।